বালিগঞ্জে প্রার্থী নন নিশা চ্যাটার্জি। গতকাল নিশাকে প্রার্থী করেন হুমায়ুন কবির। নিশা প্রার্থী নয় জানালেন হুমায়ুন কবির। অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই প্রার্থী বদল হুমায়ুনের। 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রার্থী বদল হুমায়ুন কবির। গতকালই তিনি নতুন দল গঠন করেছেন এবং সেই দলের প্রার্থী কারা হবেন বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে প্রার্থীদের নামও তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি নিজে দুটি কেন্দ্রে প্রার্থী হবেন সেটাও জানান এবং একাধিক কেন্দ্রে হুমায়ুন কবির নামধারী এমন ব্যক্তিদেরকেও তিনি প্রার্থী করেছেন। তবে বালিগঞ্জে যেখানে প্রার্থী তিনি ঘোষণা করেছিলেন নিশা চ্যাটার্জিকে, গতকাল নিশাকে তিনি প্রার্থী করিয়ে পরিচয় করান। তার মঞ্চে উপস্থিত ছিলেন নিশা চ্যাটার্জি এবং তিনি এই সভা মঞ্চে সভায় যারা উপস্থিত ছিলেন, যারা দর্শকরা ছিলেন, তার অনুগামী যারা ছিলেন, তাদের সঙ্গে নিশা চ্যাটার্জির পরিচয়ও করিয়ে দেন। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই নিশা চ্যাটার্জিকে প্রার্থী তিনি নন বলে জানাতে হলো হুমায়ুন কবিরকে। কি এমন ঘটলো যে কারণে নিশা চ্যাটার্জির নাম তুলে নিতে বাধ্য হলেন হুমায়ুন কবির? 7 তারিখ নির্বাচন ঘোষণা হওয়ার আগেই দলের নাম ঘোষণার দিনই তিনি প্রার্থীদের নামও ঘোষণা করে দেন এবং তিনি বলেছেন যে তৃণমূল এবং বিজেপিকে তিনি এই নির্বাচনে যথেষ্ট বেগ দেবেন এবং তার এই বক্তব্য, তার যে কনফিডেন্স দেখা গিয়েছিল গতকাল মঞ্চে, যেভাবে তিনি বক্তব্য রাখছিলেন এবং তারপরে প্রার্থীদের নামও ঘোষণা করে দেন কয়েকটি কেন্দ্রের। তিনি নিজে দুটি কেন্দ্রে প্রার্থী হবেন জানিয়েছিলেন হুমায়ুন কবির। কিন্তু গতকাল নিশা চ্যাটার্জিকে তিনি বালিগঞ্জ কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছিলেন আর 24 ঘন্টার মধ্যেই তিনি এই নিশা চ্যাটার্জিকে প্রার্থীর থেকে সরিয়ে দিতে বাধ্য হলেন। 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রার্থী বদল হুমায়ুন কবির। এর আগে তিনি যখন তাকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছিল তখন তিনি বলেছিলেন যে তিনি দল ছেড়ে দেবেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি হুমায়ুন কবিরের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো যে নিশা চ্যাটার্জি যিনি আপনার দলে বালিগঞ্জে প্রার্থী, আপনি নিজে গতকাল ঘোষণা করলেন মঞ্চে দাঁড়িয়ে, তাকে মানে আপনার অনুগামীদের সঙ্গে পরিচয় করে দিলেন। কি এমন ঘটলো তাকে 24 ঘন্টার মধ্যে তাকে প্রার্থী বদল করতে হলো, তার জায়গায় তাকে সরিয়ে দিতে হলো তার বালিগঞ্জ থেকে? নিশা চ্যাটার্জি সম্বন্ধে আমাকে যে লোক তার ডাটা দিয়েছিল বা পরিচিতি করিয়েছিল বা সে নিজে অত্যন্ত আগ্রহ দেখিয়ে আমার নতুন পার্টিতে কাজ করতে এগ্রি হয়েছিল, আমি ডিক্লেয়ার করার 4 ঘন্টার মধ্যে তার ফেসবুকে বা সমাজ মাধ্যমে বা যে সমস্ত অনলাইনে কিছু তার সম্বন্ধে টিএমসির লোকরা, কারণ তার যার সঙ্গে সম্পর্ক, তার নাম সামিয়াত চৌধুরী, সে মুর্শিদাবাদের ছেলে, আমারই এক বন্ধুর ছেলে, তো আমার সঙ্গেও জানাশোনা, তার মাধ্যমে ওটা এসেছিল। পরে যখন আমি ডিক্লেয়ার করার পর 4-5 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে তার ব্যক্তিগত কিছু চলাফেরা বা তার যে পোশাকের, যে ধরনের পোশাক ইউজ করে সে কোনো বারে গিয়ে, হোটেলে গিয়ে যেভাবে তিনি তার ব্যক্তিগত লাইফ আমি বলতে চাই না, তো সেটা যখন আমি জানতে পেরেছি তখন আমি এটাকে ডিসিশন নিয়েছি যে এই ধরনের কোনো যে কোনো ব্যক্তি, সে নিশা চ্যাটার্জি হোক আর কেউ হোক, এইরকম টাইপের কোন লোককে আমি আগামী দিনে অন্ততপক্ষে বিধানসভায় পাঠানোর জন্য মানুষের সামনে। হুমায়ুনদা, এই নিশার ব্যাপারে কি আপনি আগে কোনো তথ্য আপনার কাছে ছিল না? প্রার্থী ঘোষণার আগে আপনার কাছে কোনো ইনফরমেশন ছিল না? ইনফরমেশন ছিল, সেটা রং। যেটা ইনফরমেশন যে দিয়েছিল তার নাম সামিয়াত চৌধুরী, সে আজও তৃণমূল করে, আগেও আমরাও তৃণমূল করেছি, সেই সুবাদে বা ওর বাবা আমার বন্ধু লোক, তো সে আমাকে কিছুটা তথ্য দিয়েছিল, তাতে আমি ভেবেছিলাম যে ঠিকই আছে। কিন্তু পরে যখন দেখলাম যে করার পরে টিএমসির লোকই আমাকে এটা দিচ্ছে, আবার টিএমসির লোকরাই সোশ্যাল মিডিয়ায় তার সমস্ত এইসবগুলা মানুষের সামনে আনছে,
তা আমার দেরি হয়নি বুঝতে, 4 ঘন্টার মধ্যে আমি একটা ডিসিশন নিয়েছি, তাকে ওখান থেকে প্রত্যাহার করে দিয়েছি, বা ওই জায়গায় একজন মুসলমান ব্যক্তিকে আমি প্রার্থী করব, যেটা 7 দিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেবো। হুমায়ুন সাহেব, আপনি বলেছিলেন যে আপনার দল ধর্মনিরপেক্ষ, জনতা উন্নয়ন পার্টি ধর্মনিরপেক্ষ দল, কিন্তু আপনি যে 7 জনের নাম ঘোষণা করেছেন তার মধ্যে 2টি কেন্দ্র ছাড়া বাকি সমস্ত কেন্দ্রে মুসলিম প্রার্থী। এই কেন্দ্রে নিশা চ্যাটার্জিকে প্রার্থী করেছিলেন হিন্দু মহিলা, তাকেও আপনি বদল করছেন এবং এখানেও মুসলিম প্রার্থী দেবেন বলছেন। এটা নিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন এটা? কিছু ব্যাখ্যা করার নেই। আমি যখন ফাইনালি টোটাল কত সিটে লড়বো তার টোটাল লিস্ট যখন বেরাবে তখন আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সেখানে মিনিমাম 20% অমুসলিম প্রার্থীরা, 20 থেকে 25% অমুসলিম প্রার্থীরা আমার দলের প্রার্থী রূপে থাকবে, এবং যে বডি আমাদের যে মানে কমিটি, কোর কমিটি বলুন বা স্টেট কমিটি বলুন, সেই কমিটিতে অন্তত পক্ষে 20% অমুসলিমরা জায়গা পাবে বা তারা কাজ করার সুযোগ পাবে। কোনো চিন্তা করার দরকার নেই। মানে ম্যাক্সিমাম মুসলিম প্রার্থীরাই থাকবেন? নিশ্চয়। আমি তো একজন মুসলিম, আমি বাবরি মসজিদ তৈরি করতে গিয়েছি, তার জন্য টিএমসি আমাকে সাসপেন্ড করেছে, অথচ টিএমসি 3 বারের ক্ষমতায় এসছে এই মুসলিমদের ভোটে। তাহলে আমাকে তো মুসলিম ভোটটার উপরেই বেশি জোর দিতে হবে। বা আজকের দিনে যারা ক্ষমতায় আছে তারা যদি আবার ক্ষমতায় চলে আসে, বা বিজেপি ক্ষমতায় চলে আসলে, বিজেপির নেতা লিডার অফ দ্য অপোজিশন তো ডাইরেক্ট বলেছে যে আমাদেরকে মেজরিটি দেন, সরকারে আসতে দেন, আমরা বাবরি মসজিদ করতে দেব না। একইভাবে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য তো আমাকে 6 তারিখে করব বলে আমি ছিলাম, তার জন্য তো আমাকে সাসপেন্ড করেছে তৃণমূল। এটা কবার বলতে হবে, আপনারা জানেন না এটা? হুমায়ুন সাহেব, সেক্ষেত্রে আপনি যদি মুসলিম ভোট কাটেন তাহলে তো বিজেপিরই সুবিধা হয়ে যাবে না? আরে কাটার কি আছে, আমি জিতার জন্য ইলেকশনে লড়ছি। আপনাদের এত কেন মাথা ব্যথা যে আমি মুসলিম ভোট কাটবো? মুসলিমরা নিজেরা নিজেদের নির্বাচনে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জিতাবে, আপনি নিশ্চিত থাকেন। 90টা সিট নিয়ে আমি বিধানসভায় আসবো। কে ক্ষমতায় এসে যাবে কে আসবে না সেটা আমার পার্টির উপরেই নির্ভরশীল হবে। আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনারা এটা কেন ধরে নিচ্ছেন যে আমি ভোট কাটুয়া হব? আমি নির্ণায়ক শক্তি নিয়ে আসবো বিধানসভায়, জোরের সঙ্গে বলছি। আচ্ছা, অনেক ধন্যবাদ হুমায়ুন সাহেব। কথা বলছিলাম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের সঙ্গে।